আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে মুখে যাই বলুন, আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা চাপ অনুভব করেন। আর পৃথিবীতে যে গণতান্ত্রিক দেশগুলো আছে তারা চায় সেখানে গণতন্ত্র চর্চা হোক, অব্যাহত থাকুক। আর এজন্য সকল দলের রাজনীতিতে মিলেমিশে থাকা, সমাজে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ে যে বিভক্তি আছে সেগুলোর বাহিরে সবাই একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বা লক্ষ্য দেখেন। গণতন্ত্রের মিনিংসটাই হচ্ছে এটা। তো বাংলাদেশে এই মুহূর্তে ঠিক ক্ষমতার শেষ প্রান্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্ষমতা ছাড়ার আগে আওয়ামী লীগের ব্যাপারে ডক্টর ইউনূসের সিদ্ধান্তটা কি? এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে যে আওয়ামী লীগ যদি এই কাজটা করত তাহলে কি তিনি এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতেন? ট্রুথ মানে হচ্ছে কি সত্য, অ্যান্ড মানে এবং, আর রিকনসিলিয়েশন এটা আপনার যেই ইংরেজি অর্থ আসে যে পুনরায় মিলন। সোজা সাপটা এটা ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে কেন আওয়ামী লীগের ব্যাপারে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগের কথা সামনে আসলো। এটা শুরুটা হয়েছে দক্ষিণ আফ্রিকা। আপনার খেয়াল আছে নেলসন ম্যান্ডেলা, সারা পৃথিবীতে খুবই বিখ্যাত একজন মানুষ। দক্ষিণ আফ্রিকাতে বর্ণবাদ নিয়ে অনেক লড়াই হয়েছে, ঝগড়া হয়েছে, বিভক্তি হয়েছে। পরবর্তী সময়ে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে একটা সিস্টেম গড়ে উঠছে, সেখানে যারা অত্যাচার করছে, অন্যায় করছে তারাও বিপদে ছিল। যেমন বাংলাদেশে আওয়ামী লীগের এখন যারা এই লেভেলের আছে অনেকে প্রশাসন, সামরিক, বেসামরিক, জনগণ, জনতার রাজনৈতিক নেতা পলায়ন অবস্থায় আছে। একটা অস্থিতিশীল পরিবেশ, প্রতিশোধের চিন্তা সবার মাথায়। দক্ষিণ আফ্রিকায় তৎকালীন প্রেক্ষাপটে এই বিষয়টা ছিল। তো নেলসন ম্যান্ডেলা তিনি ক্ষমতায় যাবার পর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ নিয়েছিলেন। আর এর মাধ্যমে যারা অপরাধী তাদের জন্য একটা চাপ ছিল যে তুমি সত্যটা বলো। তারপর সেটা একটা বিচার হয়েছে, বিচারের পরে পুনর্মিলন হয়েছে, আবার পুরা সমাজ একটা জায়গায় আসা। বাংলায় যদি আমরা সোজা সাপটায় বলি, আওয়ামী লীগের পুনর্বাসন। রাজনৈতিক দল হিসাবে তাদের যে রাজনৈতিক কার্যক্রম আছে নিষেধ, সেটা হয়তো উঠে যাইত যদি আওয়ামী লীগ একটা কাজ করত। ডক্টর ইউনূস তিনি হয়তো এই উদ্যোগ নিতেন। এমনকি এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই উদ্যোগের কথা বলছিলেন যে দেশে শান্তি প্রতিষ্ঠায় এটা দরকার। কিন্তু এইটার জন্য যে প্রধান উপাদান, বিরিয়ানি রান্ধেন, খিচুড়ি রান্ধেন, ভাত রান্ধেন, প্রধান উপাদান কি? চাল। তো এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এইটার প্রধান উপাদান হচ্ছে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, যেটা আওয়ামী লীগ করে নাই। আর শেখ হাসিনার সর্বশেষ যেই ভাষণগুলো আসছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ফেসবুক লাইভ আমরা দেখি বিভিন্ন সময়, সেটা দেখে মনেই হয় না তারা ক্ষমা বা অনুতপ্ত হবে। কারণ তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে মেটিকুলাস ডিজাইন ছিল ডক্টর ইউনূস, আর এটার পিছনে তিনি নিজেই বড় ভূমিকা রাখছেন। আর এখানে যারা বিক্ষোভ করছেন, এখানে পুলিশ মানুষকে মারে নাই, ভেতর থেকে একটা টিম, বিভিন্ন দেশের এজেন্ট, পাকিস্তানের চর, এরা এই ঘটনাগুলো ঘটাইছে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করার জন্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আগুন দিছে, থানাতে আগুন দিছে, পুলিশ শেষ করে দেওয়া হয়েছে। সো ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন। এই কারণে তারা ক্ষমা চাইবে না, মেন্টালিটি কিন্তু এটাই। তবে তাদের জন্য একটা সুযোগ ছিল যদি এই মেন্টালিটি থেকে বের হয়ে অন্য কোনো মেন্টালিটিতে যেত। তাও কার কাছে বলতেছেন ডক্টর ইউনূস? উনি বলছেন যে আমরা দেখলাম যে গত পরশুদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ কূটনীতিক। একজন হচ্ছে আপনার অ্যালবার্ট গম্বিস এবং আরেকজনের নাম হচ্ছে মরস্ট্যান। হঠাৎ করে কেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের বিষয়ে এই ধরনের উদ্যোগের চিন্তা বা মেন্টালিটি? প্রশ্নটা কিন্তু আমেরিকাই দিছে। বলা হচ্ছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকারে দুই কূটনীতিক গত 1.5 বছরে প্রধান উপদেষ্টার প্রথমে পাম্পট্টি দিয়েছেন। এরপরে তারা চাইছে যে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা। অর্থাৎ আমেরিকা আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছে। স্পষ্ট না এটা ডক্টর ইউনূস প্রস্তাব দেয় নাই, আমেরিকাই প্রস্তাব দিছে। তো আমেরিকাতে আওয়ামী লীগের বেশ কিছু লবিং ফার্ম কাজ করে যাচ্ছে। ডক্টর ইউনূসের উপর ট্রাম্প নিজেও বিরক্ত, পছন্দ করেন না, এটা ব্যক্তিগত একটা ইস্যু থেকে। নেলসন ম্যান্ডেলা তিনি আবার ডক্টর ইউনূসের বন্ধু ছিলেন। তো সেই জন্যই বলছে আপনার বন্ধুতে এরকম একটা উদ্যোগ নিছে, আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসলেন, তো আপনি নিজেও আওয়ামী লীগের নির্যাতনের বিভিন্নভাবে শিকার হয়েছেন, এখন আপনি কি এই ধরনের উদ্যোগ নেবেন?
ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো তিনি বলছেন যে প্রয়াত নেলসন ম্যান্ডেলার একজন বন্ধু হিসাবে আমি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছি। তবে তৎকালীন ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সেই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করার সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি বলছেন যে সময় এখনো উপযুক্ত নয়। কোথা থেকে শুরু করবেন? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করে যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই, বরং তারা দাবি করছে যে যারা নিহত হয়েছে যারা সবাই সন্ত্রাসী, তাদের অপরাধের বিপুল পরিমাণে প্রমাণ পেয়েছে বা রয়েছে, তারা যা করেছে সম্পূর্ণ বর্বরচিত অপরাধ, তবু তারা সম্পূর্ণ অস্বীকারের অবস্থানেই রয়েছে। অর্থাৎ আমেরিকা আপনার আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আগ্রহী। আবার শেখ হাসিনার সর্বশেষ একটা বক্তব্য আমার নিজের কাছে আশ্চর্য লাগছে। সম্ভবত ওই যে দেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি জামাত পুরা সিস্টেম, বিএনপি জামাতের পুরো সিস্টেমটাই আমেরিকাতে কানেক্ট ছিল। মার্কিন প্রশাসনের মধ্যে কথা বলা, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিদিন প্রশ্ন করা, হিরো আলমরে মারছে, কারে থাপড়াইছে, এই যে আলমের পরে মার খেয়েছে, এটা নিয়ে আর আমেরিকাতে আলোচনা হয় নাই। তো এরকম অনেক কিছু কিন্তু হয়েছে। বিবিসি সাক্ষাৎকার নিছে, ডিপ স্টেট কাজ করছে। আবার ক্ষমতার প্রেক্ষাপটে আওয়ামী লীগ তখন আমেরিকারে অনেক বক্তব্য, একদম আওয়ামী লীগের পিটার হাসতে তো পিটার পাতি হাস কইয়া খাইয়ে ফেলারই চিন্তা করা হয়েছে, তাই না? ক্ষমতার পরিবর্তনের পরপরও শেখ হাসিনা দাবি করতেছিলেন যে আমেরিকা স্যান্ড বার্নিং চাইছে, সাদা চামড়ার লোক, তো আমি স্যান্ড বার্নিং দেই নাই, যার কারণে আমাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছে। ইমরান খানের মতন একটা সিস্টেমে আমাকে ডিপ স্টেট কাজ করা সরাই দিছে। এমনকি ভারতীয় গণমাধ্যম ডিপ স্টেটের ভূমিকা নিয়ে কথা বলছে। ট্রাম্প ক্ষমতা আসার পরে বলছে বাংলাদেশে বেশ কিছু এনজিও মিলিয়ন মিলিয়ন ডলার আনছে যারা ডিপ স্টেটের পক্ষে কাজ করছে। অর্থাৎ এখানে আমেরিকার হাত ছিল। জাস্ট কয়েক মাস আগে হঠাৎ করে সাবেক কি বলা যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি বলে দিলেন যে এই ঘটনায় আওয়ামী লীগের আমেরিকার কোনো হাত নাই। তখনই মনে হয়েছে যে ভেজাল আছে, কারণ ট্রাম্প একরোখা। ট্রাম্পের আবার শেখ হাসিনার সাথে একটা ব্যক্তি সম্পর্ক আছে। ট্রাম্প কিন্তু এগুলোকে মূল্যায়ন করে, লাইক উত্তর কোরিয়া, ধরেই না, ট্যাক্স টুক্সও বাড়ায় না। তো সেখান থেকে লবিং ফার্ম, আওয়ামী লীগের অবস্থান, ডক্টর ইউনূসের সাথে অপছন্দের বিষয়, রাজনীতিতে তখন তারা বলছে যারা মজলুম ছিল বিএনপি জামাত তাদের পক্ষে, এখন আওয়ামী লীগ মজলুম। আমেরিকা মনে করে তাদের গণতন্ত্রের স্বাধীনতা থাকা উচিত, রাজনীতি করার অধিকার থাকা উচিত। সো একমাত্র উপায় হচ্ছে দক্ষিণ আফ্রিকার সেই উদাহরণ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটার প্রস্তাব আমেরিকার এই ট্রাম্প প্রশাসনের সাবেক দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তারাই দিচ্ছেন ডক্টর ইউনূসকে। তবে ডক্টর ইউনূস ওই পয়েন্টেই ব্যবহার করছেন যেটা কি বলা হয় যে আওয়ামী লীগের বর্তমান অবস্থান। তার মানে আমেরিকা আওয়ামী লীগকে নিয়ে ভাবছে। আমরা যারা আজকের দিনে মনে করছি শেখ হাসিনার কি ফিরা জীবনে সম্ভব, আসলে কিন্তু সম্ভব। শেখ হাসিনার পতন যেমন অসম্ভব থেকে সম্ভব হয়েছে, এখানে আপনি যা দেখছেন পেছনে কত মেটিকুলাস ডিজাইন। এখন তো অনেক কিছু আমরা নিজেরাই দেখতেছি যে কারা কোন টিম ছিল, কে কোথায় থেকে বলটা খেলছে, আওয়ামী লীগ কোথায় ঢুকে গেছিল, আওয়ামী লীগেরও ভুল ছিল, অন্যায় ছিল, সবকিছু মিলে ঘটনা ঘটছে। আর পেছন থেকে অর্থলগ্নি সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা আমেরিকা করছে। সো আমেরিকা যদি আবার কখনো চায় ভারত টারত মিলা, এরা ভাই যে কোনো কিছুই ঘটাইতে পারে। এটা আমেরিকা আর এটা বাংলাদেশ। রামায়ণের কথা বা রামায়ণের কাহিনী এই উপমহাদেশের হিন্দুরাই শুধু নন, মুসলমানরাও জানেন। মহর্ষি বাল্মীকি এই রামায়ণ লিখেছিলেন, তাই এই মহাগ্রন্থকে বলা হয় বাল্মীকি রামায়ণ। যদি কাউকে অল্প কথায় রামায়ণের গল্প বলতে বলা হয়, তাহলে তিনি বলবেন রামায়ণ হলো রামের গল্প। অত্যাচারী রাক্ষসরাজ রামের স্ত্রী সীতাকে চুরি করে নিয়ে যান। তারপর সীতাকে উদ্ধার করতে রাম যুদ্ধ করেন রাবণের বিরুদ্ধে। যুদ্ধে রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করেন। এই হলো গিয়ে বাল্মীকি রামায়ণের মূল আখ্যান। এই রামায়ণের বাইরে আরও একটা রামায়ণ আছে, তার নাম অদ্ভুত রামায়ণ। বটতলায় ছাপা কোনো বই নয়, শুদ্ধ সংস্কৃতে লেখা। এই বইয়ের বয়সও কয়েক হাজার বছর। এখানে রামায়ণের গল্প আছে, তবে সে গল্প অদ্ভুত। সীতা এখানে রাবণ ও মন্দোদরীর কন্যা।
বুঝলেন? সীতা রাবণের কন্যা, রাবণার মন্দোদরীর। জন্মের পর ঈশ্বরের ভবিষ্যৎবাণী অনুসারে কি ভবিষ্যৎবাণী ছিল? ছিল এই কন্যা তার পিতা রাবণের মৃত্যুর কারণ হবে, তাই তাকে মাটিতে পুঁতে রেখে আসেন রাবণ। কোথায় গিয়ে মাটিতে পোতেন? মিথিলায়, জনক রাজার দেশে, যেখান থেকে রাজা জনক ওই চাষ করতে গিয়ে লাঙলের সামনে তিনি মাটি থেকে উঠে আসেন এবং তাকে পান, সেই মেয়ে সীতা। সীতা শেষে, অদ্ভুত রামায়ণের গল্প এটা, সীতা শেষে মহাকালীর রূপ ধারণ করে রাবণের 1000 সহোদর ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হন। এর বাইরেও বহু অদ্ভুত কাহিনী, উপকাহিনী আছে এই অদ্ভুত রামায়ণে, যা জানলে বাল্মীকি রামায়ণের পাঠকের চোখ কপালে উঠতে বাধ্য। এইরকম চোখ কপালে ওঠা একটা কাহিনী শুনলাম আজ সকালে। শুনলাম না বলে দেখলাম বলাই ভালো। অদ্ভুত রামায়ণের মতো অদ্ভুত শেখ হাসিনা আখ্যান। কত অদ্ভুত কথাই না শোনা যায়, তাদের কতটুকু বিশ্বাসের যোগ্য বা কতটুকু আমরা বিশ্বাস করি। আমরা তো ট্র্যাশ বলে, ফালতু বলে দূরে ছুঁড়ে ফেলে দিই। শেখ হাসিনার আখ্যান বলে যে একটি পোস্ট এলো আমার কাছে, সেটা দেখে প্রথমে হেসে ফেললাম, তারপরে ভাবলাম ছুঁড়ে ফেলে দিই, ট্র্যাশ, ফালতু। কিন্তু পোস্টদাতা যিনি ফোন করে আমাকে জানিয়েছেন, পাঠিয়েছেন, এই কথাগুলো বলেছেন, তিনি বললেন, দাদা বিশ্বাস করার মতো খবর এটা নয় আপনার কাছে, আমি জানি, তবু বাংলাদেশে কিন্তু এই কথা খুব চলছে। একটা অংশের মানুষ এটা খুব বিশ্বাস করছে। আমার মনে হয় ভারতের উচিত এই অপপ্রচারের বিরুদ্ধে মুখ খোলা। ভারত সরকার যদি কিছু না করে, আপনি অন্তত আপনার চ্যানেলে বিষয়টা নিয়ে কিছু বলুন, নইলে এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন যেভাবে চলছে তাতে দুদেশের সম্পর্ক আরও খারাপ হবে। এবং আজ যারা অন্তত আওয়ামী লীগের কর্মী সমর্থক, যারা ভারতকে সুনজরে দেখে, ভারতকে বন্ধু ভাবে, তারাও পর্যন্ত তাদের মধ্যেও একটা অন্যরকম ধারণার সৃষ্টি হবে। এবং এমন খারাপ সে ধারণা যে ভবিষ্যতের সম্পর্ক ভালো হওয়ার পথ নাও থাকতে পারে। এতটা শোনার পর সিদ্ধান্ত নিলাম বিষয়টা নিয়ে কথা বলবো কথা। তবে তার আগে যে লেখাটি আমাকে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমার সেই দর্শক, সেটাকেই ঘষে মেজে অনেক বাদশাদ দিয়ে তারপরে কিছুটা বলি। শুরুটা করেছেন 5ই আগস্ট 2024। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। কিন্তু সেই দিনটি কি কেবল একটি গণ অভ্যুত্থান ছিল, নাকি পর্দার আড়ালে লেখা হয়েছিল অন্য কোনো চিত্রনাট্য? শেখ হাসিনা দেশ ছাড়লেন, কিন্তু কেন তিনি ভারতেই গেলেন? কেন আজ কয়েক মাস পেরিয়ে গেলেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না? এটা কি ভারতের কোনো সুকৌশলী পরিকল্পনা? তাকে কি সেখানে বন্দি বা পলিটিক্যালি ডিটেইনড করে রাখা হয়েছে? 5 আগস্টের সেই রহস্যময় ঘণ্টাগুলো কিন্তু এরকম কিছু ইঙ্গিত দেয়। আমি কিন্তু এখনো পুরনো তাদের ওখান থেকে পাঠানো লেখাটাই সেইটাই পড়ে যাচ্ছি, যে এরকম কিছু ইঙ্গিত দেয় যে যা জেনে এসেছি সেটাই সব নয়, এর বাইরেও অনেক কিছু আছে। কি সেই অনেক কিছু অজানা কথা? দেখুন, 5ই আগস্টের দুপুরের সেই সময়টুকুর দিকে নজর দিন। সেনাপ্রধানের সাথে হাসিনার সেই শেষ মুহূর্তের বৈঠক, দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিটের আলটিমেটাম। এই আলটিমেটাম কি কেবল ছাত্র জনতার ভয়ে দিয়েছিলেন সেনাপ্রধান, নাকি ভারতের পক্ষ থেকে বিশেষ সিগন্যাল পেয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই 45 মিনিট দিয়েছিলেন? ভারতের সেনাপ্রধান সেই 5ই আগস্ট সকাল থেকে তো ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগে ছিলেন। ওয়াকারুজ্জামানকে অভ্যুত্থান দমনের জন্য ব্যবস্থা নিতে না বলে কেন হাসিনাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য চাপ? কেন?
ভবিষ্যতে হাসিনার কাছ থেকে আরও অনেক কিছু বাংলাদেশ থেকে আদায়ের উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যেই কি হাসিনাকে আটকে রেখে দিতে চেয়েছিল ভারত? তারপরের প্রশ্ন, কেন তিনি হেলিকপ্টারে করে আগরতলা এবং পরে দিল্লির হিন্ডন এয়ারবেসে গেলেন? কেন অন্য কোনো দেশে গেলেন না? তার তো যাওয়ার কথা ছিল লন্ডনে, তারপর আমেরিকায়। ভারত তাকে নিতে গেল কেন হঠাৎ? এটা কি হাসিনার ইচ্ছায় নাকি ভারতের ইচ্ছায়? পরে তুলেছেন নিরাপত্তার চাদরের প্রশ্ন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেন নিজেই বিমানবন্দরে গিয়ে হাসিনাকে রিসিভ করলেন? এটা কি সম্মান নাকি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়া? আর এর ফলেই অপহরণ তত্ত্ব উঠে আসছে। ভারত সরকার তাকে অতিথি বলছে না, মানে গেস্ট বলছে না, আবার রিফিউজিও বলছে না। তাকে রাখা হয়েছে একটি অজানা সেফ হাউসে। আন্তর্জাতিক আইনে এটা অনেকটা ইনভলেন্টারি ডিটেইনমেন্ট বা ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার মতো মনে হতে পারে। আচ্ছা, ভারতের স্বার্থ কি তাহলে? যদি হাসিনা বাংলাদেশে থাকতেন তবে হয়তো তাকে বিচারের মুখোমুখি হতে হতো, যা ভারতের অনেক গোপন দলিল নথিপত্র নাকি ফাঁস করে দিতে পারত। তাই ভারত তাকে নিজেদের কবজায় নিয়ে এলো, যাতে তাদের স্বার্থ বেরিয়ে না পড়ে, ক্ষুণ্ণ না হয়। এরপরে প্রশ্ন তোলা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতা নিয়ে। শেখ হাসিনা একজন আজীবন রাজনীতিবিদ। তিনি ভারতেই থাকুন বা লন্ডনে, তার তো অন্তত একটা ভিডিও বার্তা বা অডিও বার্তা দেওয়ার দরকার আছে বা কথা আছে, কিন্তু তাকে পুরোপুরি ব্ল্যাক আউট করে রাখা হয়েছে। কেন? কেউ তাকে দেখতে পাচ্ছে না। ভারত কি তাকে কথা বলতে দিচ্ছে না? ডিজিটাল কারফিউ চালু হচ্ছে, শোনা যায় তার কাছে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস ভারতের সরকার বা ফোন ভারত সরকার এক প্রকার নজরদারিতে রেখে দিয়েছে। এটা কি তাকে সুরক্ষিত রাখার নাম করে তথ্য ও তার প্রভাবকে আটকে রাখার কৌশল? এরপরে আছে ট্রাম্প কার্ড। ভারতের কাছে ট্রাম্প কার্ড, ডোনাল্ড ট্রাম্পের কার্ড নয়, একেবারে ছক্কা মারার মতো তুরুপের তাস। শেখ হাসিনাকে হাতে রেখে ভারত আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিরাট চাপে রাখছে। যদি বাংলাদেশ সরকার ভারতের কথা মতো না চলে, তবে ভারত যে কোনো সময় হাসিনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। কি সেই অস্ত্র সেটা অবশ্য বলা হয়নি। এরপরে অন্যান্য দেশের ভূমিকা নিয়ে বলা হচ্ছে, কেন ব্রিটেন বা আমেরিকা তাকে আশ্রয় দিল না? ভারত কি ইচ্ছা করেই অন্য দেশগুলোকে এই বার্তা দিয়েছে যে হাসিনা আমাদের লোক, আমাদের কাছেই থাকবে? এরপরে হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভারত বাংলাদেশের সাথে করা বিগত 15 বছরের চুক্তিগুলো রক্ষা করার চেষ্টা করছে। বর্তমান অবস্থা ও আইনি জটিলতা, ইন্টারপোল ও রেড নোটিশ বাংলাদেশ থেকে যখন তাকে ফেরোচ্ছে, রেড নোটিশ দেওয়া হচ্ছে, তখন ভারত কেন চুপ? এই জন্যে ভারত তাকে বন্দি রাখতে চায়। কিন্তু ভারতের তো উচিত ছিল তাটা বাংলাদেশের কাছে দিয়ে দেয়া, যাতে তাকে ফাঁসিতে ঝোলানো যায়। প্রত্যর্পণ চুক্তি, সেটা নিয়েও কথা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না, এই বিষয়ে ভারত একটা জবাব পর্যন্ত দিতে পারছে না ঠিকঠাক। ভারতের এই টালবাহানা প্রমাণ করে যে ভারত তাকে নিজেদের পরিকল্পনা মাফিক ধরে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশ্ন তুলেছে, বাংলাদেশে হাসিনা কি ভারতের মেহমান নাকি কয়েদি? ভারত কি বিপদে? শেখ হাসিনাকে এভাবে আটকে রেখে ভারত কি বাংলাদেশের সাধারণ মানুষের চিরস্থায়ী ঘৃণা কুড়াচ্ছে না? এই কৌশলটা কি শেষ পর্যন্ত ভারতের জন্য বুমেরাং হবে? বাংলাদেশের বন্ধুর পাঠানো লেখাটির মোটামুটি বক্তব্য হচ্ছে এইটা। কিন্তু আমার মনে হলো অদ্ভুত রামায়ণের অদ্ভুত কথার মতো এই পোস্টের কথাগুলো যদি এখানে এই অবস্থায় রেখে শেষ করি এই এপিসোড, সেটা যে শুধু অন্যায় হয় তা নয়। এটা শুধু শেখ হাসিনার ওপর অন্যায় হবে না, অন্যায় করা হবে শেখ হাসিনার বন্ধু, বাংলাদেশের পুরনো বন্ধু ভারতের ওপর ভয়ঙ্কর অন্যায়।
তাই যে প্রশ্নগুলো তোলা হয়েছে তাদের মধ্যে দু চারটের কিছু জবাব দেওয়া যাক। এই আজব অভিযোগ মালা যেটা দেয়া হয়েছে তার জবাব অন্তত আমার মতো করে দিই। প্রথম প্রশ্ন, কেন শেখ হাসিনা দেশ ছাড়লেন ও অন্য দেশে না গিয়ে কেন ভারতে এলেন? কেন দেশ ছাড়লেন সেটা কি আজ নতুন করে বলার দরকার আছে? সবাই তো জানে। তবে সবাই জানলেও তারপরেও কারো কারো উর্বর মস্তিষ্ক যেমন এইসব প্রশ্ন তুলেছে, তেমনি এই প্রশ্ন তুলতেই পারে শেখ হাসিনাকে বন্দি করার উদ্দেশ্যে ভারতই বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে। অভ্যুত্থান ঘটিয়েছে কে? ভারত। কেন? শেখ হাসিনাকে উৎখাত করবে, বন্দি করে নিজেদের কাছে নিয়ে আসবে। কেন শেখ হাসিনাকে উৎখাত করবে? এতদিন তো উল্টো কথা শোনা যাচ্ছিল, শেখ হাসিনা ভারতের হয়ে কাজ করছেন। না, তাহলে বলাই যেতে পারে কারোর উর্বর মস্তিষ্ক থেকে বেরিয়ে আসতে পারে শেখ হাসিনা যত না ভারতের কাছাকাছি ছিলেন তার থেকে বেশি ছিলেন চীনের কাছে। চীন থেকে অস্ত্র কিনতেন প্রচুর, চীনের সাথে বাণিজ্য প্রচুর, এবং সেই জন্যই ভারতের রাগ। এই তত্ত্ব যারা বিশ্বাস করবে যে এই কারণেই শেখ হাসিনাকে তুলে নিয়ে এসছে ভারত, তাদের পাগলাগারদে রেখে চিকিৎসার প্রয়োজন কিনা জানি না। বাংলাদেশে ভালো পাগলাগারদ কোথায় আছে, কত আছে, তবে আমাদের ইন্ডিয়াতে রাঁচির পাগলাগারদের নাম কিন্তু খুব বিখ্যাত। সেখানে মানে যারা এইসব কথা ভাববেন বাংলাদেশের, তাদেরকে রাঁচির পাগলাগারদে আনার চেষ্টা করবেন। যদি কারোর ওই ব্যাপারে ভিসার দরকার হয় আমাকে বলবেন, মেডিকেল ভিসা আমি ব্যবস্থা করার চেষ্টা করব এবং আশা করি হয়ে যাবে। দু চারজনকে করেও দিয়েছি ইতিপূর্বে। প্রশ্ন তোলা হয়েছে লন্ডন বা আমেরিকা না গিয়ে কেন দিল্লি? কারণ যেভাবে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে, তাতে দিল্লি সবচেয়ে কাছের, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বিশ্বাসযোগ্য দেশ। তাই তিনি দিল্লি এসেছেন। মিটলো কিছু, তবে কি মাথায় ঢুকবে? এরপর প্রশ্ন তোলা হয়েছে অডিও ভিডিও কোনো মেসেজ দিতে পারছেন না শেখ হাসিনা। এটা তো সর্বৈব মিথ্যা। বলা হচ্ছে তাকে নাকি সবার চোখের আড়ালে সঙ্গী শূন্য নিঃসঙ্গ জীবনে রাখা হয়েছে। অনেকটা আমার মনে পড়ছে, অনেকটা সিংহাসনচ্যুত সম্রাট শাহজাহানকে ঔরঙ্গজেব যেমন বন্দি করে রেখেছিল সেই কথা, তেমন হাল নাকি শেখ হাসিনার। অভিযোগ অনেকটা এরকমই। এইসব উর্বর মস্তিষ্কের অধিকারীরা এই খবরটুকু জানে না শেখ হাসিনার সঙ্গে তার কন্যা পুতুল ও বোন শেখ রেহানা সাধারণভাবে থাকেন। মাঝে মধ্যে জয়ও এসছেন ছেলে। আর গত কয়েক মাসে শেখ হাসিনার অন্তত 50টা অডিও এবং ভিডিও মেসেজ বাইরে এসেছে। তিনি অংশ নিয়েছেন আমেরিকা, ইউরোপ, বাংলাদেশেরও মানুষের সাথে বেশ কিছু প্রোগ্রামে। একটু খোঁজ খবর করলেই পাওয়া যায় এসব অডিও ভিডিও মেসেজ। বলা হয়েছে হাসিনা দেশে থাকলে ভারতের স্বার্থে করা চুক্তিগুলো কেন তিনি সই করতে বাধ্য হয়েছেন সেটা নাকি ফাঁস করে দিতেন, তাই তাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে। এমন কথা সম্ভবত কোনো হালকা পাগল নয়, একবার বদ্ধ পাগলও পর্যন্ত বলবার আগে 10 বার ভাববে। এর উত্তর দেওয়ার দরকার আছে কি? শেখ হাসিনা ভারতের মেহমান না কয়েদি? বাংলাদেশের হাতে ফেরত দিচ্ছে না ভারত নিজের স্বার্থে, এই অভিযোগ উঠছে। তারে বাবা, সেখানে গেলে তো হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে। এটা জেনেও ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না, সেটা কি ভারতের স্বার্থে? যত না তার থেকে বেশি স্বার্থ হচ্ছে শেখ হাসিনার এবং বাংলাদেশের শেখ হাসিনার সমর্থক তাদের জন্যই শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্যেই ভারত এত কিছু করছে। স্বার্থটা অবশ্যই বলেনি ওই উর্বর মস্তিষ্কধারীর দল যে কি স্বার্থে ভারত পাঠাচ্ছে না, মানে তাকে ফাঁসিতে ঝোলানো হবে এটা বললে তো একেবারে প্রথমেই তো কেঁচে যায় ব্যাপারটা, তাই হয়তো বলেনি। বললেই পারতো এই কথাটা যে ভারত পরে সুবিধের সময় দেখে শেখ হাসিনার ফাঁসি দেবে, তাই ভারত পাঠাচ্ছে না। সত্যি পাগলামি চূড়ান্ত। এই অদ্ভুত থিসিস নিয়ে আর আলোচনা করলে সময়ের অপচয়। শেষ করছি এটা বলে, পাগলে কি না বলে
ছাগলে কিনা খায়। বাংলাদেশে কারোর উদ্বর মস্তিষ্কে এই ধরনের পাগলামি চাষ হয়, এটা সে পাগলামি একটু উড়ে আসা নয়, এটা রীতিমতো মাথায় তাদের পাগলামির চাষ হচ্ছে।